দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। কি আপনারা হাসছেন কেন? আমি যে কথাটা বললাম যে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন, এটা শুনে হাসছেন? এটা ভাই আমার কথা না, প্রধান উপদেষ্টা নিজে বারবার আপনাদেরকে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সরকারের কর্তা ব্যক্তিরা তো হর হামেশাই বলছেন যে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন তারা অনুষ্ঠিত করবেন এই বছর। তো হাসির কি আছে? ও, বুঝতে পেরেছি, নির্বাচনটা যে হবে সেটি আপনারা বিশ্বাস করতে পারছেন না। দেখুন, আমি কিন্তু এই জায়গায় আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি নির্বাচন আসলে 12 তারিখে হবে, ঘোষিত তারিখে নির্বাচনটা হবে। এখন কেমন নির্বাচন হবে সেই প্রশ্ন আপনারা আমাকে করবেন না। আমার মনে হয় সেই প্রশ্নটা কাউকেই করা ঠিক হবে না। নির্বাচন কোয়ালিটি হবে কিনা, ভালো হবে কিনা, ফেয়ার হবে কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে আছে, কিন্তু এই প্রশ্নগুলো করবার কোনো সুযোগ আসলে নেই। কিন্তু নির্বাচন হবে, আমি আপনাদেরকে বললাম, দেখবেন। যাই হোক, আলোচনা সেটা না। আলোচনা হচ্ছে যে দেশের ইতিহাসে সর্বকালের সেরা যে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন দল তাদের মনোনয়ন ঘোষণা প্রার্থীদের তালিকা ঘোষণা করে দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা হয়েছে, মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেছে। যারা বাদ পড়েছেন তারা আপিল করতে পারবেন আগামী 11 জানুয়ারি পর্যন্ত। 12 এবং 18 জানুয়ারি সেই আপিলের উপর শুনানি হবে। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তারপর 12 ফেব্রুয়ারি নির্বাচন। একেবারে তো স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কোনো সমস্যা দেখছেন এখানে? কোনো সমস্যা নাই। আসুন আমরা একটু দেখি, এই যে গত কয়েকদিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যারা দলের মনোনয়ন পেয়েছেন কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে, এবং বিভিন্ন জেলার রিটার্নিং অফিসাররা সেই সব মনোনয়নপত্র যাচাই বাছাই করে যে সিদ্ধান্ত দিয়েছেন, এবং এই যে সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়াটা যে ঘটনাগুলো ঘটেছে, আমরা একটু সেদিকে তাকাবো এই কারণে যে এই যে গত কয়েকদিনের মনোনয়নপত্র যাচাই বাছাই করার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, এটি হচ্ছে আগামী নির্বাচনটি কেমন হবে তার একটি মহড়া আপনারা বলতে পারেন। ফলে এর ভিতর দিয়ে একটু কিঞ্চিত স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়েছেন আগামী নির্বাচনটা কেমন হবে। এখন আমরা যদি তাকাই যে কি নমুনা আপনারা দেখেছেন, আমি একটু আগে এই আলোচনাটা শুরু করবার আগে আসলে ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশের একটা রিপোর্ট দেখছিলাম। সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে হান্ড্রেডস অফ কমপ্লেইন এগেনস্ট রিটার্নিং অফিসার। বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসাররা তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিশেষ বিশেষ এক রাজনৈতিক গ্রুপের পক্ষে কাজ করার অভিযোগ এসেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি মনোনয়নপত্র যারা জমা দিয়েছে সেই বাছাই প্রক্রিয়াটি ফেয়ারলি অ্যাকসেপ্টেবল ওয়েতে এই নির্বাচন কমিশন করতে পারেনি। আসুন আমরা একটু দেখি যে আমি টাইমস অফ বাংলাদেশের রিপোর্ট থেকে কতগুলো তথ্য নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সাইফুল ইসলাম খুব চমৎকার একটা রিপোর্ট তিনি করেছেন। রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন কিন্তু একটি বিষয়ে রেকর্ড করে ফেলেছে। কিসে রেকর্ড করেছে? সেটি হচ্ছে রিজেকশন রেটে। বিপুল পরিমাণ প্রার্থীদের মনোনয়নপত্র তারা বাতিল করে দিয়েছে, এবং এই বাতিল করে দেওয়ার ক্ষেত্রে অতীতের রেকর্ড তারা ব্রেক করে নতুন রেকর্ড করেছে। এই অ্যানালাইসিসটা টাইমস অফ বাংলাদেশ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এবারে রিজেকশন রেট হচ্ছে 28%। 2008 সালের নির্বাচনে যখন সব দল অংশগ্রহণ করেছিল তখন ছিল 22.64%। 2018 নির্বাচনে ছিল 25.64%। আর এবার সংস্কারের কথা শুনতে শুনতে, বিপ্লবের কথা শুনতে শুনতে, অভ্যুত্থানের কথা শুনতে শুনতে, স্বাধীনতার কথা শুনতে শুনতে এরকম একটি পরিবেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে রিজেকশন রেট হচ্ছে 28%। নির্বাচন কমিশন যে তথ্য আমাদেরকে জানিয়েছে সেই তথ্য অনুসারে 2568 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে 4242টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে, 723টি অযোগ্য ঘোষিত হয়েছে। এবং অযোগ্য যাদের ঘোষিত হয়েছে সেখানেও
একটা রেশিও এই পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি এবং স্বতন্ত্র সবচেয়ে বেশি বাদ হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বতন্ত্র প্রার্থীরা কি আসলে মনোনয়নপত্র কিভাবে লিখতে হয় সেটি না জেনে না শিখে মনোনয়নপত্র নির্বাচনী লড়াইয়ে নেমে গিয়েছেন? আমি জানি না। আবার দলগতভাবে দেখা যাচ্ছে যে এই যে স্বতন্ত্র প্রার্থী 338 জন প্রার্থীর স্বতন্ত্র প্রার্থীর বাতিল হয়ে গেছে। তারপরে আছে ইসলামী আন্দোলনের 39 জন, জাতীয় পার্টির 59 তারপরে আছে জাতীয় পার্টির 59 জন, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের 25 জন, ইসলামী আন্দোলনের 39 জন। সো এই যে সংখ্যাগুলি মানে দেখেন, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি এবং স্বতন্ত্র, কেন এদের এত সংখ্যক মানে বাদ পড়ে গেল? জাতীয় পার্টি অনেক বছর রাজনীতি করেছে, তাদের প্রার্থীরা অনেকবার নির্বাচনও করেছে, তাদের প্রার্থীরা মনোনয়নপত্র ঠিকঠাক মতো লিখতে পারেনি। এটা বিশ্বাস হয় আপনাদের? যাই হোক, কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে। বিএনপি এবং এনসিপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সবচাইতে কম। আচ্ছা, এখন ধরেন যে বিএনপি এবং এনসিপি এর প্রার্থী বাতিল হয়েছে কম, মনোনয়নপত্র বাতিল হয়েছে কম আমরা বললাম, কিন্তু কতগুলো জায়গায় একেবারে জলজ্যান্ত অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ উঠে এসেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, বিভিন্ন পত্রিকায় বিচ্ছিন্নভাবে রিপোর্ট হয়েছে। টাইমস অফ বাংলাদেশও কতগুলো কম্পাইল রিপোর্ট তারা করেছে। তার মধ্যে সবচাইতে আমার মনে হয় যে একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার, সেটি হচ্ছে সিলেটের এম এ মালিকের যে কেসটা। এই মালিকের কেসটা হচ্ছে একটা টেক্সট বুক কেস অফ নির্বাচনী অনিয়ম। একটা ইলেকশনে কি ধরনের অনিয়ম করা হয় তার একটা টেক্সট বুক এক্সাম্পল এটি। এই ভদ্রলোক লন্ডন বিএনপির প্রেসিডেন্ট, তিনি যুক্তরাজ্যের নাগরিক। এখন বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 66(2) যে ধারা, সেই ধারা অনুসারে ভিন্ন দেশের নাগরিকত্ব থাকলে, ভিন্ন দেশের প্রতি আনুগত্য থাকলে কেউ এখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। অনেকেই অন্য দেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে প্রত্যাহার করে তারপরে নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তারা বাংলাদেশে এমপি হতে চান, আমাদেরকে সেবা করতে চান। তিনিও দাবি করেছেন যে তিনি তার নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছেন, কিন্তু তার একটা প্রমাণপত্র দিতে হয় যে তিনি যে নাগরিকত্ব বাতিল করেছেন এবং সেটি অ্যাকসেপ্টেড হয়েছে, তাকে আর নাগরিক নয় মর্মে ঘোষণা করা হয়েছে, তার একটা কাগজ তো জমা দিতে হবে। কিন্তু মালিক সাহেব সেগুলো জমা দেননি বা দিতে পারেননি। তিনি কি জমা দিয়েছেন? আমি ডেভিড বার্গম্যানের একটা দীর্ঘ পোস্ট ফেসবুকে পড়ছিলাম, তিনি এটি নিয়ে খুবই প্রটেস্ট করেছেন এবং তার একটা খুবই চমৎকার অ্যানালাইসিস তিনি দিয়েছেন সেখানে। আমি সেখান থেকে দেখছিলাম যে তিনি বলছেন যে এই ভদ্রলোক একটা ইমেল জমা দিয়েছে, যে ইমেলে তিনি ব্রিটিশ হোম অফিসকে জানিয়েছেন যে তিনি তার নাগরিকত্ব প্রত্যাহার করতে চান। এখন একটা সরকারি অফিসে তার তো একটা প্রসেস আছে রে ভাই, প্রসিডিউর আছে। এবং হোম অফিসের যেই ওয়েবসাইটে যে প্রসিডিউরটা দেওয়া আছে, সেই প্রসিডিউরে আমরা দেখলাম কি যে সেখানে একটা নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে সিগনেচার করে নির্দিষ্ট ফি দিয়ে সেখানে আবেদন করতে হয়। তারপরে সংশ্লিষ্ট দপ্তর সেই আবেদনপত্র বিবেচনা করে সেটি যখন অ্যাকসেপ্ট করে এবং যখন আপনি আর ব্রিটিশ নাগরিক নন ঘোষণা করেন, সেটির একটি লিখিত কাগজ দেয়। তারপরে হচ্ছে যে আপনি নন সিটিজেন হয়ে গেলেন ব্রিটিশের। কিন্তু আপনি জাস্ট একটা ইমেল লিখে পাঠিয়ে দিলেন, সেই ইমেলটা সেখানে গেল কি গেল না, বাউন্স করলো কি করলো না, সেটা তো আমরা জানি না। কেবলমাত্র এই কাগজের উপর বেসিস করে ইউ ক্যান নট ক্লেম যে আপনি ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। কিন্তু সিলেটের যিনি রিটার্নিং অফিসার, বহুল আলোচিত, বহুল প্রশংসিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, আপনার যিনি এখন ডিসি হিসাবে সেখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, আমি বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখলাম, কিছু ফেসবুক পোস্ট দেখলাম, নিউজও দেখলাম, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তিনি নাকি বলেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা অ্যাকসেপ্ট করলাম, পরে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে, এবং আপনি যদি ইলেকশনে পাশ করে ফেলেন এবং তখনও যদি আপনি প্রমাণ দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন? আরে ভাই, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি রিটার্নিং অফিসার, আপনি ডিসি, হোয়াট এভার মেবি, আপনি আপনার যে রুল আছে আপনি রুল ফলো করবেন। তাকে প্রমাণ দেখাতে হবে যে তিনি নাগরিকত্ব বাতিল করেছেন এবং সেটি ব্রিটিশ হোম অফিস অ্যাকসেপ্ট করেছে, দেন আপনি তার নমিনেশন অ্যাকসেপ্ট করবেন। কিন্তু কোনো কিছুই না, জাস্ট বেসড অন সিম্পল ইমেল আপনি সেটা অ্যাকসেপ্ট করে দিলেন। কিন্তু আবার দেখেন, সিলেটেরই এনসিপির আরেকজন নেতা এহতেশামুল হক,
একই গ্রাউন্ড, কিন্তু তারটা বাতিল করে দেওয়া হয়েছে, তারটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় নাই। কারণ তিনি প্রমাণ দেখাতে পারেন নাই যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছেন বা বিদেশি নাগরিকত্ব তার সেটাকে যে তিনি প্রত্যাহার করেছেন তার প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু মালেক সাহেবেরটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তারটা অ্যাকসেপ্ট করে নাই। আবার কুড়িগ্রামেও একই ঘটনা ঘটেছে। ঠিক মানে তিনি এখন অফিস বন্ধ, আমাকে একটু সময় দেওয়া হোক, সময় দিলে আমি কাগজ জমা দিয়ে দেব, সেই সময়টুকু কিন্তু তাকে দেওয়া হয় নাই, কিন্তু মালেক সাহেবকে দেওয়া হয়েছে। কেন? মালেক সাহেব লন্ডনে ছিলেন, তারেক রহমান লন্ডন থেকে আসছে সেই কারণে, তিনি লন্ডন বিএনপির প্রেসিডেন্ট সেই কারণে, বিএনপির কারণে কি সারোয়ার সাহেব বিএনপির প্রতি বায়াসড হয়ে তাকে এইভাবে দিয়ে দিলেন? আমরা জানি না, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসবে। আমি দেখলাম যে কেবল যে এই কয়েকটি তাই নয়, নেত্রকোনা 5, কক্সবাজার 2 জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা, গাইবান্ধা 1, এইসব আসনগুলোতে প্রার্থীদেরকে জাস্ট কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো মানে এই কাগজ নাই, ওই কাগজ নাই, এটার সঙ্গে মিলে নাই, ওটার সঙ্গে মিলে নাই বলে বাতিল করে দেওয়া হয়েছে। মাহমুদুর রহমান মান্নার কেসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে বগুড়া আসনে বাতিল করে দেওয়া হয়েছে। যেই যে গ্রাউন্ডে তাকে বগুড়া আসন থেকে বাতিল করে তার নমিনেশন বাতিল হয়ে গেছে, সেই সব অনিয়ম বলি বা সেই সব বিষয় আসা থাকা সত্ত্বেও তাকে তার নমিনেশন ঢাকায় কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। এখন আপনি যেই সব অনিয়ম সমেত ঢাকায় তাকে গ্রহণ করলেন, নির্বাচন করতে দিচ্ছেন, সেই সব অনিয়মের কারণে আপনি তাকে বগুড়ায় দিচ্ছেন না, তার মানে কি? কেন বগুড়ায় সেখানে আরেকজন প্রার্থী লন্ডন থেকে আসা বিএনপি প্রার্থী, তার কি আলাদা কোনো মানে ফ্যাসিলিটিস পায় ইলেকশন কমিশনের কাছ থেকে? তাহলে মাহমুদুর রহমান মান্নার বগুড়ারটা বাতিল হলো, এখানেরটা কেন অ্যাকসেপ্টেড হলো, বা এখানে অ্যাকসেপ্টেড হলে বগুড়ারটা কেন অ্যাকসেপ্টেড হলো না? এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি। তো এই যে সামগ্রিক পরিবেশ, এই সামগ্রিক পরিবেশ কিন্তু আমাদেরকে একটা ধারণা দেয় যে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচনটি কেমন হবে, কিংবা কেমন নির্বাচন করতে চান। একেবারে শুরুতে গোড়ার দিকেই যেহেতু এতগুলো অনিয়ম, এতগুলো আবার তো কোথাও কোথাও রিটার্নিং একজন যে আই থিঙ্ক মানিকগঞ্জের একজন আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী, তিনি তো অভিযোগ করেছেন যে রিটার্নিং অফিসারের অফিসের ভেতর তাকে নাজেহাল করা হয়েছে। আমি কোথায় যেন একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে মানে এরকম একটি অফিস থেকে একজন প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে এত ঘটনা ঘটেছে, সেখানে কোথাও কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তারা স্ট্রংলি কোনো ব্যবস্থা নিয়েছেন সেই রকম কোনো খোঁজ খবর আমরা পাইনি। আমি যদি ফরিদপুর 1 আসনের কথাটা, এটা আর একটা ইন্টারেস্টিং কেস, কিন্তু ফরিদপুর 1 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আমি ঢাকার কোনো পত্রিকায় নিউজটা হয় নাই, কিন্তু স্থানীয় কোনো কোনো পত্রিকায় নিউজ হয়েছে। আমি দেখলাম যে অভিযোগ করা হচ্ছে যে এই প্রার্থীরকে এমনকি তার আয়করের সঙ্গে তার যে হলফনামা, সেই তথ্যের মিলছে না, তাকে হলফনামা সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে, আরও কাগজপত্র নাই, কাগজপত্র আনার সুযোগ দেওয়া হয়েছে, দিয়ে বিশেষ রকম ফ্যাসিলিটিস দিয়ে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এখন এটি একটি মানে জাতীয় দৈনিকে আসে না, কিন্তু আঞ্চলিক পত্রিকার খবর, আমরা জানি না, কিন্তু এই বিষয়গুলি কিন্তু আসলে ইনভেস্টিগেশনে আনা দরকার। এবং এরকম হয়তো আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের সামনে আসেনি বা আমরা জানতে পারিনি। তো এই হচ্ছে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচনের প্রস্তুতি পর্ব। সো আমরা একটা ধারণা করতে পারি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, আমি আবারও বলি, নির্বাচনটি হবে এবং কেমন হবে তার একটা মহড়া আপনারা দেখতে পাচ্ছি এইগুলোতে। সামনের দিনগুলোতে হয়তো আমরা আরও দেখব। আমরা ল অ্যান্ড অর্ডার, অ্যাডমিনিস্ট্রেশন, সেই সব জায়গায়ও যেই সব ইঙ্গিত আমরা পাচ্ছি, সেগুলো নিয়ে দর্শক আমরা আলাদা করে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।